সময় আমাদের জীবনের সবচেয়ে বড় একটা বিভ্রম, তাই না? আমাদের সবারই মনে হয় হাতে তো প্রচুর সময়, কিন্তু বাস্তবটা আসলে ভীষণ আলাদা। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন কিছু মনস্তাত্ত্বিক সূত্রের মুখোমুখি হব যা হয়তো একটু অন্ধকার, একটু শিউরে ওঠার মতো। আমরা দেখব কিভাবে আমাদের অবচেতন মন কাজ করে, আর কিভাবে মৃত্যুর মতো চরম সত্যকে মেনে নিয়ে জীবনের সবচেয়ে বড় অর্জনগুলো ছিনিয়ে আনা যায়। এটা কোনো সাধারণ আলোচনা নয়, বরং একটা জীবন মরণের প্রশ্ন। চলুন শুরু করি। স্টিভ জবসের এই কথাটা জাস্ট একবার ভেবে দেখুন। যারা পৃথিবীতে আসলেই অবিশ্বাস্য কিছু করে দেখিয়েছেন, তারা কিন্তু মৃত্যুর এই ভয়টাকে খুব কৌশলে কাজে লাগিয়েছেন। তারা প্রতিদিন নিজেদের মনে করিয়ে দিতেন যে সময় ফুরিয়ে আসছে। এই যে চরম একটা সময়সীমার ভয়, এটা মানুষের ভেতরে একটা অদ্ভুত জীবন মরণ তাগিদ বা সেন্স অফ আর্জেন্সি তৈরি করে। মৃত্যুর এই প্রেতাত্মায় তাদের প্রতিদিনের কাজে একটা অসাধারণ, প্রায় অতিমানবিক গতি এনে দিত। বিখ্যাত লেখক রবার্ট গ্রিনের গল্পটা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। তার একটা দারুণ বই প্রকাশের ঠিক পরেই তিনি হঠাৎ একটা ভয়াবহ স্ট্রোকের শিকার হন। একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও তার শরীরের অর্ধেক অংশ পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। এখন প্রতিদিনের খুব সাধারণ কাজ, ধরুন একটা জুতো পরতে গেলেও তার 10 মিনিটের মতো সময় লাগে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? মৃত্যুর এত কাছ থেকে ফিরে আসাটা তার জীবনের পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। মৃত্যুচেতনা মানুষকে জীবনের ছোটখাটো ফালতু বিষয় থেকে সরিয়ে একেবারে লেজার লাইটের মতো তীক্ষ্ণ ফোকাস তৈরি করতে বাধ্য করে। প্রাচীন ল্যাটিন একটা প্রবাদ আছে, মেমেন্টো মোরি, যার মানে হল মনে রেখো যে মৃত্যু অনিবার্য। ইতিহাস ঘাটলে দেখবেন অনেক সফল আর ক্ষমতাশালী মানুষ নিজেদের পকেটে এমন একটা কয়েন রাখতেন যেখানে ঠিক এই কথাটা খোদাই করা থাকত। না, এটা কোনো হতাশার বা নেতিবাচক কথা নয়, এটা আসলে একটা মারাত্মক শক্তিশালী টুল। যখনই মনে দ্বিধা বা অতিরিক্ত চিন্তার মেঘ জমে, জাস্ট এই কয়েনটা ছুঁয়ে দেখা মাত্রই মনে পড়ে যায় যে আমাদের সময় খুব খুব সীমিত। ফলে সমস্ত ওভারথিঙ্কিং বা অহেতুক চিন্তার ওখানেই মৃত্যু ঘটে। এবার আসি অলস্যতার কথায়। অলস্যতা নিয়ে আমাদের সবার মধ্যে একটা বড় বিভ্রম আছে। অনেকেই ভাবেন অলস্যতা বুঝি মানুষের জন্মগত স্বভাব, কিন্তু আসল ব্যাপারটা হলো আমাদের মস্তিষ্ক সবসময় পরিশ্রমের কষ্টটাকে অনেক বড় করে দেখে, আর কাজের শেষে যে পুরস্কারটা মিলবে সেটা ভুলে যায়। উদাহরণ হিসেবে একজন মায়ের কথা ভাবুন। সন্তান জন্ম দেওয়ার সময় তিনি যে অকল্পনীয় শারীরিক কষ্ট সহ্য করেন, সেটা নিমিষেই হারিয়ে যায় যখন তিনি সন্তানের জন্মের আনন্দটা লাভ করেন। তার মানে অলস্যতা আসলে কোনো ক্লান্তি নয়, এটা শুধু পুরস্কারের বদলে পরিশ্রমের কষ্টের দিকে মনোযোগ দেওয়ার একটা বদভ্যাস মাত্র। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আমাদের মস্তিষ্কের প্রধান কাজ কিন্তু আমাদের সফল বা কোটিপতি বানানো নয়, এর একমাত্র কাজ হল শরীরকে বাঁচিয়ে রাখা। আমাদের শরীরের সমস্ত শক্তিকোষের মাইটোকন্ড্রিয়ার ভেতরে ভবিষ্যতের জন্য লক করা থাকে। মস্তিষ্ক সেই শক্তিকে ততক্ষণ পর্যন্ত খরচ হতে দেয় না যতক্ষণ না সে কোনো চরম জরুরি অবস্থা বা ইমার্জেন্সি সিগন্যাল পায়। তাই আলসেমি ভেঙে সফল হতে হলে এর একমাত্র বায়োলজিক্যাল উপায় হল নিজের লক্ষ্যটাকে আক্ষরিক অর্থেই একটা ইমার্জেন্সি বা জরুরি অবস্থা হিসেবে মস্তিষ্কের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা। বছরে দিন থাকে ৩৬৫টি, কিন্তু শুনলে অবাক হবেন যে এই ৩৬৫ দিনের মধ্যে একজন সাধারণ মানুষ মাত্র ১২ থেকে ১৫টি মুহূর্তকে সত্যিকারের সচেতনতার সাথে বা ফুল ফোকাসের সাথে মনে রাখতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাকি পুরোটা সময় মানুষ একটা অদ্ভুত ঘোরের মধ্যে, এক ধরনের অঘোষিত অবচেতনায় পার করে দেয়। প্রখ্যাত দার্শনিক জিম রন একটা দারুণ কথা বলেছিলেন, আমাদের জীবন আসলে কতগুলো বছর পার করলাম তা দিয়ে মাপা যায় না। একটা লম্বা জীবনও পুরোপুরি অর্থহীন হয়ে যেতে পারে যদি সেটা কেবল ঘুমন্ত বা একটা রোবোটিক অভ্যাসের ঘোরে কাটিয়ে দেওয়া হয়। আমরা প্রায়ই বলি সময় খুব দ্রুত কেটে যাচ্ছে, তাই না? কিন্তু সত্যিটা হলো মানুষ নিজেই জীবনের বেশিরভাগ সময় একেবারে স্লিপ ওয়াকিং বা ঘুমন্ত অবস্থায় পার করে দিচ্ছে। একটা সার্থক জীবনের পরিমাপ হয় কেবল সেই মুহূর্তগুলো দিয়ে যখন আমরা সত্যিকার অর্থে সজাগ আর সচেতন থাকি। এবার একটা ভয়ঙ্কর স্ট্যাটিস্টিক্স দিই। প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা প্রায় ৫০,০০০ ছোট ছোট সিদ্ধান্ত নিই। এই বিশাল সংখ্যাটা দেখলেই বোঝা যায় আমাদের মস্তিষ্ক প্রতিদিন কতটা জটিল একটা মেশিনের মতো কাজ করে। কিন্তু এর পেছনের আসল সত্যিটা আরও চমকে দেওয়ার মতো। কেন শুধু ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার দিয়ে সফল হওয়া এত কঠিন, তার উত্তরটা এই চার্টেই আছে। প্রতিদিনের ওই যে ৫০,০০০ সিদ্ধান্ত, তার মাত্র ৫% আসে আমাদের সচেতন মন থেকে, আর বাকি বিশাল ৯৫% সিদ্ধান্ত আসে একেবারে অবচেতন মনের অটোমেটিক অভ্যাস থেকে। মানে বুঝতে পারছেন, আমাদের ওই ছোট্ট ৫% সচেতন চেষ্টা সবসময় এই বিশাল ৯৫% অবচেতন মনের শক্তির কাছে মার খেয়ে যায়। আর এই সমস্যাটা আরও মারাত্মক হয়ে ওঠে বর্তমান সময়ের সস্তা ডোপামিনের ফাঁদে পড়ে। আজকাল খুব সহজেই পাওয়া যায় এমন সব সস্তা আনন্দ বা চিপ থ্রিলস আমাদের মস্তিষ্ককে রীতিমতো প্লাবিত করে ফেলছে।
এই অতিরিক্ত ডোপামিন মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার রিসেপ্টরগুলোকে একেবারে পুড়িয়ে ছাই করে দেয়। এর রেজাল্ট কী হয় জানেন? এরপর যখন কোনো সিরিয়াস বা গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করা হয়, তখন অবচেতন মন সেখানে কোনো থ্রিল পায় না। পরিশ্রমের কাজগুলোকে তখন আক্ষরিক অর্থেই যন্ত্রণাদায়ক মনে হয়, আর আমাদের অবচেতন মন ওই কাজের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ করে বসে। তাহলে উপায়? এই বিশাল ৯৫% অবচেতন মনের সাথে লড়াই করে জেতার একমাত্র উপায় হল একে হ্যাক করা। অবচেতন মনের সাথে জোর জবরদস্তি না করে তার সাথে আপোষ করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই কোনো কাজ শুরু করার আগেই অবচেতন মনকে একটা স্পষ্ট এবং লোভনীয় ভিজুয়াল পুরস্কার দেখাতে হবে। ধরুন একটা ড্রিম বোর্ড। যখনই মস্তিষ্ক ওই ভিজুয়াল লক্ষ্যটা দেখে, সে ওই পুরস্কারটার জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করে আর পরিশ্রম করার জন্য নিজ থেকেই শরীরকে প্রস্তুত করে নেয়। এই সফলতার পুরো কৌশলটাকে একটা জাদুর খেলার সাথে মেলানো যায়। জাদুতে যেমন ৩টি ধাপ থাকে, সফলতার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। প্রথম ধাপ হল চারপাশের সমস্ত কোলাহল আর বিক্ষেপ থেকে একেবারে হারিয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া। এরপর দ্বিতীয় ধাপে সেই একাকিত্বের মধ্যে নিজেকে তিল তিল করে পরিবর্তন করা, নিজের জ্ঞান ও যোগ্যতার রূপান্তর ঘটানো। আর শেষ ধাপে একটা ড্রামাটিক প্রত্যাবর্তনের মাধ্যমে পুরো বিশ্বকে চমকে দেওয়া। এটাই আসল ম্যাজিক। তবে এখানে একটা বড় সতর্কবার্তা আছে। শুধু শুরু করা বা বড় কোনো লক্ষ্য অর্জন করাই যথেষ্ট নয় যদি এর শেষ পরিণতিটা সুন্দরভাবে প্ল্যান করা না হয়। ইতিহাসের পাতা থেকে অভিযাত্রী ভাস্কো নুনেজ দে বালবোয়ার ঘটনাটাই দেখুন। তিনি প্রশান্ত মহাসাগর আবিষ্কার করার মতো বিশাল একটা কাজ করেছিলেন ঠিকই, কিন্তু তিনি তার এই যাত্রার শেষ পরিণতি নিয়ে কোনো পরিকল্পনাই করেননি। ফলস্বরূপ কী হল? এক প্রতিদ্বন্দ্বীর চক্রান্তে তাকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেয়া হলো। শেষটা প্ল্যান না করলে শুরুটা যতই মহৎ হোক না কেন, তা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। সফলতাকে কোনোভাবেই ভাগ্যের খেলা বা কাকতালীয় কিছু ভাবার সুযোগ নেই। সফলতাকে দেখতে হবে একদম পদার্থবিজ্ঞানের সূত্রের মতো। অঙ্কে যেমন ২ আর ২ যোগ করলে সবসময় ৪ই হয়, ঠিক তেমনি নির্দিষ্ট পরিমাণ পরিশ্রম আর সঠিক কাজের ফলাফলও আসতে বাধ্য। এটা প্রকৃতির নিয়ম। প্রতিটি অ্যাকশনের একটা স্পেসিফিক রিয়াকশন থাকে। কিন্তু মাথায় রাখবেন, এই পুরো সমীকরণে যদি এক বিন্দু সন্দেহের প্রবেশ ঘটে, তবে এই নিখুঁত সূত্রটা একেবারে ধ্বংস হয়ে যায়। অনেকেই ভাবেন সফলতার জন্য হয়তো অনেক বেশি বুদ্ধিমত্তা বা আইকিউ দরকার। কিন্তু সত্যিটা হলো, বুদ্ধিমত্তার চেয়ে আসক্তি বা অবসেশন অনেক বেশি শক্তিশালী। চার্লস ডারউইনের আইকিউ কিন্তু তার সময়ের অনেক বিজ্ঞানীর চেয়েই কম ছিল, কিন্তু তার ছিল একটা বিষয়ে অন্ধ আসক্তি আর পাগলামি, যার ফলে তিনি বিবর্তনবাদের মতো একটা যুগান্তকারী তত্ত্ব দাঁড় করিয়েছিলেন। অন্যদিকে ফ্রান্সিস গল্টন অনেক বেশি বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তার কোনো স্থির আসক্তি ছিল না। তিনি বারবার তার কাজের ক্ষেত্র পরিবর্তন করেছেন আর শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় একেবারেই হারিয়ে গেছেন। এই অবসেশন বা আসক্তি জিনিসটা কিভাবে কাজ করে তার আরেকটা অবিশ্বাস্য উদাহরণ হল লিওনার্দো দা ভিঞ্চি। একটা পেইন্টিংয়ে একটা পাখির ডানা নিখুঁতভাবে আঁকার জন্য তিনি এতটা মোহগ্রস্ত হয়েছিলেন যে বাজার থেকে পাখি কিনে এনে ঘণ্টার পর ঘণ্টা তাদের ওড়া পর্যবেক্ষণ করতেন। একটা সাধারণ পাখির ডানা আঁকার প্রতি এই লেভেলের পাগলামি আর ফোকাসই তাকে এমন এক গভীর জ্ঞানে পৌঁছে দিয়েছিল, যা থেকে তিনি ইতিহাসের একেবারে প্রথম হেলিকপ্টার আর প্যারাশুটের নকশা তৈরি করতে পেরেছিলেন। এটাই হলো অবসেশনের আসল পাওয়ার। এতক্ষণের সমস্ত আলোচনা, এত সব উদাহরণ, সবকিছু শেষে একটা জায়গাতেই এসে থামে। আমাদের জীবনের সময়সীমা কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে। সেই টিক টিক করে চলা ঘড়ির কাঁটা থামানোর কোনো উপায় নেই। তাই এখন নিজেকে একটা ভীষণ কঠিন প্রশ্ন করা অত্যন্ত জরুরি। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে ঠিক কোন কাজটা একেবারে সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে? কেবল শুরু করা নয়, ঠিক কিভাবে